শুরু করেছিলাম মুভিং নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার প্রথম পর্বে দেখানো হয়েছিল কিভাবে ফ্র্যাঙ্ক নামের একজন সিরিয়াল কিলার শহরের একের পর এক সুপারহিরোদের হত্যা করতে শুরু করেছিল। তবে গল্পে টুইস্ট আসে তখনই যখন সেই মৃত সুপারহিরোদের মধ্যে একজনের ছেলে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ফ্র্যাঙ্ককে মারার পরিকল্পনা করে। আর এখান থেকেই শুরু হয় সিরিজের দ্বিতীয় পর্ব। ছেলেটির নাম হলো জঙ্গিজে। জঙ্গিজে আগে বুঙ্গোমেন নামের একটা শোতে বুঙ্গোমেন ক্যারেক্টারে অ্যাক্টিং করত। শোটি বাচ্চাদের মধ্যে অনেক পপুলার ছিল, তাই ধীরে ধীরে জঙ্গিজের খ্যাতি বাড়তে থাকে। এরপর একদিন শোতে এন্ট্রি হওয়ার সময় সে যখন তার হাতে গ্লাভসটা পরে, তখন ভুলবশত গ্লাভসটা ছিঁড়ে গিয়ে তার হাতের আঙুলগুলো বাইরে বেরিয়ে আসে। আর যেহেতু তখনই তাকে এন্ট্রি নিতে হয়, তাই সে ওই গ্লাভসটাকে চেঞ্জ করার সময় পায় না। এরপর বুঙ্গেম্যানের পোজগুলি দেওয়ার সময় তার আঙুল থেকে কারেন্ট বেরোনোর কারণে স্টেজের সমস্ত লাইট ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেখানে থাকা সমস্ত বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করে। এই দুর্ঘটনার পরে শোয়ের ম্যানেজমেন্ট জঙ্গিজেকে তার কাজ থেকে বের করে দেয়। এরপর জঙ্গিজে বাড়িতে ফিরে দেখে তার মা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। আসলে তার মায়ের একটা বিরল রোগ ছিল, যার কারণে তার মা মারা গেছে। মাকে হারিয়ে জঙ্গিজে অনেক ভেঙে পড়ে। এরপর সে অনেক জায়গাতেই কাজের জন্য অ্যাপ্লাই করে, তবে ইতিমধ্যেই তার ব্যাপারে যেহেতু সবকিছু সবাই জেনে গিয়েছিল, তাই কেউ তাকে কাজে নিতে রাজি হয় না। এরপর একদিন সে যখন বারে বসে মদ্যপান করছিল, তখন সে দেখে একটা বাসের ব্যাটারি ডেড হয়ে যাওয়ার কারণে বাসটা দাঁড়িয়ে আছে, আর বাসের ড্রাইভার কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখন জঙ্গিজে তার ইলেকট্রিক পাওয়ার কাজে লাগিয়ে ওই বাসের ব্যাটারিটাকে চার্জ করে দেয়, যার ফলে বাসটি পুনরায় স্টার্ট হয়। জঙ্গিজের কাজে খুশি হয়ে ওই বাস কোম্পানির মালিক তাকে কাজ দেয়। আর মজার বিষয় হলো জঙ্গিজে সেই বাসটাই চালাতো যেটাতে কিম এবং জ্যাং স্কুলে যেত। এরপর জঙ্গিজে জানতে পারে তার বাবাকে কেউ একজন হত্যা করেছে। তার বাবা বাং যে ব্যাটারির শক্তি দিয়ে ফ্রাঙ্কের সঙ্গে লড়াই করেছিল, জঙ্গিজে সেটা হাতে নিয়েই তার বাবার সঙ্গে কি হয়েছিল সেটা জানতে পারে। এখান থেকেই সিন চলে আসে কিমের স্কুলে। আজ তাদের স্কুলে নতুন একটা স্টুডেন্ট ট্রান্সফার হয়ে এসেছে। মেয়েটির নাম হেলেন, আর এটি হলো সেই মেয়ে যার জন্য জ্যাং একা 17 জনের সঙ্গে লড়াই করেছিল। হেলেনকে দেখে জ্যাং অনেক খুশি হয়। এরপর টিফিন টাইমে তারা যখন খাচ্ছিল, তখন ব্যান নামের সেই ছেলেটি যাকে লি অনেক মারধর করেছিল, সেই ছেলেটি লিয়ের প্লেটে তার খাবারটা ঢেলে দেয়। লি বলে, এটা তুমি কি করছো? ব্যান বলে, তোমার রাগ হচ্ছে, তাহলে আমাকে মারো, ঠিক যেভাবে আগের দিন মেরেছিলে। এরপর ব্যান লিয়ের চশমাটা খুলে সেটাকে তরকারির ভিতরে ডুবিয়ে দেয় এবং সে লিয়ের কানে কানে বলে, আমি তোমাকে ছাড়বো না, তোমার সমস্ত কীর্তি আমি ফাঁস করে দেব। ব্যান এই কথাগুলো আস্তে আস্তে বললেও কিম সেগুলি শুনতে পায়। ব্যানের পর সেখান থেকে চলে যায়। লিয়ের ব্যানের উপরে অনেক রাগ হলেও সে তাকে কিছুই বলে না এবং খাবার না খেয়েই উঠে চলে যায়। অন্যদিকে জ্যাং যখন প্র্যাকটিসের জন্য অডিটোরিয়ামে যায়, সে দেখে লি সেখানে একা বসে আছে। জ্যাং লিকে তার চশমাটা দিয়ে বলে, তুমি যেটা করেছো সেটা সবাই পারে না। ব্যান তোমাকে এত অপমান করার পরেও তুমি নিজেকে শান্ত রেখেছ, যেটা সত্যি প্রশংসার যোগ্য। কারণ গন্ডগোল করা অনেক সহজ, কিন্তু সিচুয়েশন কন্ট্রোল করা সবার দ্বারা হয় না। জ্যাংয়ের মুখে এই সমস্ত কথা শুনে লি অনেক খুশি হয়। অন্যদিকে জাং অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির চেয়ারম্যান জেনে যায় শহরে ঘটতে থাকা খুনগুলি আসলে কে করছে। অর্থাৎ সে ফ্র্যাঙ্কের ডিটেলস পেয়ে যায় এবং সে জানতে পারে ফ্র্যাঙ্ককে ইউএস এজেন্ট দ্বারা নিয়োগ করা হয়েছে। এখান থেকেই সিন শিফট হয় ফ্র্যাঙ্কের কাছে। তার ফোনে পরবর্তী টার্গেটের নাম আসে, আর তার পরবর্তী টার্গেট হলো কিমের মা ইউন। অন্যদিকে কিম লক্ষ্য করে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই সে জ্যাংকে বলে তাড়াহুড়ো করে স্কুল থেকে বেরিয়ে আসে, কারণ তার মা তাকে ফোনে না পেলে অনেক চিন্তা করবে। কিম বাস ধরার জন্য স্টপেজে দাঁড়িয়েছিল, তখন জঙ্গিজে বাস নিয়ে আসে। কিম বাসে উঠে তাকে বলে, আপনি কয়েকদিন আসেননি কেন? জঙ্গিজে বলে, আমি ছুটিতে ছিলাম। কিম বলে, আপনি না আসায় আমার অনেক চিন্তা হচ্ছিল। কথাটা শুনে জঙ্গিজের অনেক ভালো লাগে। অন্যদিকে ইউন যখন কাজ করছিল, তখন তার রেস্টুরেন্টের বাইরে একটা গাড়ি আসে, আর এটা ছিল ফ্র্যাঙ্কের গাড়ি। ফ্র্যাঙ্ক রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার দেয়, তবে তার আচার আচরণ দেখে ইউনের কিছুটা সন্দেহ হয়, তাই সে লুকিয়ে কিমকে মেসেজ করে বাড়ি না আসার জন্য। তবে কিমের ফোন সুইচ অফ থাকায় সে মেসেজটা পায় না। এরপর ইউন ফ্র্যাঙ্ককে তার টেবিলে খাবার দেয়, তখনই সে দেখতে পায় কিম বাড়ি ফিরে এসেছে। কিম দরজা খুলে ভিতরে ঢুকতেই ইউন কিমকে বলে, হ্যালো স্যার, ওয়েলকাম। কিম কিছুতেই বুঝতে পারছিল না তার মা কেন এমনটা বলছে, তবুও সে তার মায়ের কথা মতোই একটা টেবিলে বসে খাবারের অর্ডার করে। অন্যদিকে জাং তার অফিসে একজন ইউএস কাউন্সিলরকে ডেকে পাঠায়। সে আসলে একজন আন্ডার কভার সিআইএ এজেন্ট। জাং ওই এজেন্টকে মিশনটা বন্ধ করতে বলে, তবে সে এতে রাজি হয় না। তাই জাং ওই এজেন্টের সঙ্গে একটা ডিল করে। জাং বলে, তোমরা এই মিশনটি কমপ্লিট করতে চাইলে করতে পারো, কারণ আমাদের পাস্ট জেনারেশনের ওপর কোনো আগ্রহ নেই, তবে তোমার এজেন্টরা যেন নিউ জেনারেশনের সুপারহিরোদের কোনো ক্ষতি না করে। এদিকে ইউন আত্মরক্ষার জন্য তার সঙ্গে একটা গান রাখে। এরপর ফ্র্যাঙ্কের খাওয়া শেষ হলেই তার ফোনে একটা মেসেজ আসে, যেটাতে তাকে ওই মিশনটি স্থগিত রাখতে বলা হয়।
সেই জন্য ফ্র্যাঙ্ক খাবারের টাকা দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। ইউন কিমকে বলে, তোমাকে তো আমি মেসেজ করেছিলাম, তুমি মেসেজটা দেখোনি কেন? কিম বলে, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এটা শুনে ইউন অনেক রেগে যায় আর তাকে অনেক বকাবকি করে। অন্যদিকে ফ্র্যাঙ্ক যাওয়ার সময় তার কাছে পরবর্তী টার্গেটের ইনফরমেশন আসে, আর তার পরবর্তী টার্গেট হলো জ্যাংয়ের বাবা। ফ্র্যাঙ্ক তার ফাইলটা দেখতে দেখতেই একটা গাড়ির সামনে চলে আসে। গাড়িটি চালাচ্ছিল জঙ্গিজে। সে কোনো মতে গাড়িটাকে সামলে নেয়, তবে সে তার শক্তির সাহায্যে বুঝতে পারে তার বাবাকে যে খুন করেছে সেই ওই গাড়িটা চালাচ্ছে। তাই জঙ্গিজে তার সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে তার বাবার খুনিকে ধরার জন্য আসতে থাকে। ফ্র্যাঙ্ক সাইড মিরর দেখে বুঝতে পারে একটা বাস দ্রুত গতিতে তার পেছনে এগিয়ে আসছে। তাই সে গাড়িটি নিয়ে একটা ফাঁকা জায়গাতে যায় এবং তাকে ফলো করে সেই বাসটা সেখানে আসলে সে তার গাড়ি দিয়ে ওই বাসে ধাক্কা মারে, যার ফলে জঙ্গিজে বেশ আহত হয়। জঙ্গিজে ফ্র্যাঙ্ককে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। ফ্র্যাঙ্ক জঙ্গিজের কাছে ওই ইলেকট্রিক পাওয়ার দেখে বুঝতে পারে সে ব্রাঙ্কের ছেলে। এরপর ফ্র্যাঙ্ক তাকে আহত করে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পথে সে তার গাড়ি দিয়ে জ্যাংয়ের বাবা অর্থাৎ ডংয়ের স্কুটিতে ধাক্কা মারে, যার ফলে ডং ছিটকে গিয়ে নিচে পড়ে যায়। এই সুযোগেই ফ্র্যাঙ্ক ডংয়ের গায়ের উপর থেকে গাড়ি চালিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। ফ্র্যাঙ্কের পর একটা ফাঁকা জায়গাতে এসে ওই এজেন্টকে ফোন করে জানায় টাস্ক কমপ্লিট। আর তখনই আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কের গাড়ির নিচ থেকে ডং বেরিয়ে এসেছে, অর্থাৎ ডংয়েরও হিলিং পাওয়ার রয়েছে। সে গাড়ির কাঁচ ভেঙে ফ্র্যাঙ্ককে বাইরে এনে অনেক মারতে শুরু করে। তবে ফ্র্যাঙ্কের শরীরেও হিলিং পাওয়ার থাকায় তার ক্ষতগুলোও দ্রুত সেরে যাচ্ছিল। এরপর তাদের দুজনের মধ্যে বীভৎস এক লড়াই হয়। এই লড়াইয়ে ফ্র্যাঙ্ক কোনোভাবেই ডংয়ের সঙ্গে পেরে ওঠে না। এর কিছুক্ষণের মধ্যেই ডং ফ্র্যাঙ্ককে মেরে তার সমস্ত ফাইল সহ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং সেই ইউএস এজেন্টকে মেসেজ করে বলে, আমি তোমাকে ছাড়ব না। পরের দিন সকালে কিম স্কুলে যাওয়ার সময় তার মা তাকে একটা পাওয়ার ব্যাংক দেয় এবং তাকে বলে স্কুল ছুটি হলে সোজা বাড়িতে আসবে। আর এই কারণেই কিম জ্যাংকে তার প্র্যাকটিসেও সাহায্য করতে পারে না। অন্যদিকে জ্যাংও কিমকে খুব মিস করতে শুরু করে। এরপর দেখতে দেখতেই তাদের এক্সামের দিন চলে আসে। এক্সামের আগের দিন রাতের বেলায় জ্যাং কিমকে গুড লাক বলার জন্য তার বাড়ির বাইরে আসে। কিম জ্যাংকে দেখা মাত্রই জানালা দিয়ে এক লাফ মেরে তার কাছে চলে আসে। জ্যাং তাকে জিজ্ঞাসা করে, তুমি স্কুলের ভেতরে আমাকে এড়িয়ে চলছো কেন? কিম বলে, তুমি ভুল ভাবছো, আমি তোমাকে এড়িয়ে চলছি না, আসলে আমাকে আমার মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। জ্যাং এর পর কিমের কোলে একটা পাথর রেখে বলে, আসলে আমি তোমাকে গুড লাক বলার জন্য আসিনি, আমি এসেছি কারণ আমি তোমাকে মিস করছিলাম। এটা শোনা মাত্রই কিম খুব লজ্জা পায় আর তখনই সেখানে তুষারপাত শুরু হয়। এরপর এক্সাম শেষ হলে স্কুলের স্যার সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে অডিটোরিয়ামে প্র্যাকটিস করছিল। তখনই জ্যাং হাই জাম্প প্র্যাকটিস করতে গিয়ে বোর্ডের নাটটা খুলে যায়, যার ফলে বোর্ডটি তার উপরেই পড়তে থাকে। কিম এটা দেখা মাত্রই জ্যাংকে বাঁচানোর জন্য ওড়ার চেষ্টা করে, তবে তার পায়ে ভারী বস্তু বাঁধা থাকায় সে উড়তে পারে না। আর ঠিক তখনই লি রকেটের বেগে দৌড়ে গিয়ে জ্যাংকে বাঁচিয়ে নেয়, যা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। আর এই ঘটনাটাই একটা মেয়ে রেকর্ড করে তার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেয়, যার ফলে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অন্যদিকে কিম খুবই আপসেট ছিল, কারণ সে চেয়েও জ্যাংকে বাঁচাতে যেতে পারেনি। আর দুর্ঘটনার পর জ্যাং প্রথমে তার দিকেই তাকিয়েছিল। জ্যাং হয়তো ভেবেছিল কিমই তাকে বাঁচাবে, তাই কিম তার পায়ের ভারী বস্তুগুলো খুলে ওড়ার চেষ্টা করে এবং অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে ঠিকমতো উড়তে শিখে যায়। তখনই সে তার মাকে নিচে দেখতে পায়। কিম নিচে নেমে আসলে ইউন বলে, তুমি এসব কি করছো? কিম বলে, আমি আর এভাবে থাকতে পারছি না, সবসময় নিজেকে ফ্রাস্ট্রেটেড এবং ইনসিকিউর মনে হয়, অন্যরা আমাকে দেখে কি ভাববে সবসময় সেই ভয় থাকি। সে বলে, আমি যদি উড়তে পারতাম তাহলে তোমার উপরে বিপদ আসলে তোমাকে বাঁচাতেও পারবো, কিন্তু তুমি আমাকে কখনোই উড়তে দাওনি। যে ছেলেকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য এত বছর ধরে ইউন তাকে তার জীবন দিয়ে আগলে রেখেছে, সেই ছেলের মুখেই এমন কথা শুনে সে অনেক কষ্ট পায়। তাই সে চেঁচিয়ে বলে, তুমি তোমার বাবার মতো হতে চাও? এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি একটা প্লেন উড়ছে আর হঠাৎ করেই এক ব্যক্তি এসে প্লেনে চিপকে যায়। সে পাইলটকে বলতে থাকে প্লেনটিকে স্লো করতে, কারণ প্লেনের ভেতরে বোম আছে। তবে পাইলট তার কোনো কথাই বুঝতে পারছিল না। আর এর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ব্লাস্ট করে টুকরো টুকরো হয়ে যায়। আসলে এই ব্যক্তির নাম হলো জুসিক। সে নামসান এজেন্সির একজন এজেন্ট। এখান থেকে সিন চলে আসে ন্যাশনাল সিকিউরিটির হেড অফিসে। সেখানে আমরা ইউন এবং জাংকে দেখতে পাই। ইউনও নামসান এজেন্সির একজন এজেন্ট। জাং তাকে একটা সিক্রেট মিশন দেয়, যেখানে তাকে জুসিকের উপর নজর রাখতে হবে। আসলে জুসিককে একটা টপ সিক্রেট মিশনে পাঠানো হবে, আর সেটার জন্য সে মানসিকভাবে প্রস্তুত কিনা সেটাই যাচাই করতে হবে। আর এটা জানা তখনই সম্ভব যখন ইউন জুসিকের খুব কাছের কেউ হবে। জাং বলে জুসিক প্রতি মাসে একবার হেড অফিসে আসে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে
গিয়েই তোমাকে তার মন জয় করতে হবে। এরপর থেকে জুসিক যখনই হেড অফিসে আসতো ইউনকে আগে থেকেই জানিয়ে দেওয়া হতো। ইউন তখন তার হাতে একটা ফাইল নিয়ে তার সামনে দিয়েই বারবার যাতায়াত করত। জুসিক ইউনকে দেখে তার সৌন্দর্যে আকর্ষিত হয়। অন্যদিকে তাদের যাতে আরো বেশি দেখা হয় সেই কারণেই জাং জুসিকের রিপোর্টিং সপ্তাহে 2 বার করে দেয়। এরপর একদিন জুসিক ফাইল বয়ে দেওয়ার বাহানায় ইউনের সাথে কথা বলতে শুরু করে। ইউনও এতদিন ধরেই এই সুযোগটারই অপেক্ষায় ছিল। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে আলাপ বাড়ে। তবে জুসিক যেহেতু একজন এজেন্ট তাই সে আগে থেকেই বুঝে গিয়েছিল যে ইউন তার উপরে নজর রাখছে, আর ইউনও বুঝতে পারে যে জুসিক তাকে ধরে ফেলেছে। তবুও তারা নিজেদের বন্ধুত্ব নষ্ট করে না, কারণ তারা দুজনেই একে অপরকে পছন্দ করত। অন্যদিকে জাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, জুসিক তো আজ অব্দি কোনো মিশনে ফেল করেনি, তাহলে তার উপরে আপনি নজর রাখছেন কেন? এখানে জাং 2 বছর আগেকার একটা মিশনের কথা বলে। সেই মিশনে ইউনও ছিল। এই মিশনে অনেক নর্থ কোরিয়ান এজেন্ট যারা ছদ্মবেশ ধারণ করে সাউথ কোরিয়ায় লুকিয়েছিল তাদেরকে একটা ট্র্যাপে ফেলে রুমের ভেতরে আটকে দেওয়া হয়। এরপর নামসান এজেন্টরা তাদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু তাদের মধ্যেই কিছু এজেন্ট বাঁচার জন্য সেখানে মৃত মানুষের মতো শুয়ে পড়ে। তাই নামসান এজেন্ট সেই রুমে একটা স্মোক গ্রেনেড মারে এবং ওই ধোঁয়ার মধ্যেও যারা নড়ে ওঠে তাদেরকে গুলি করে মেরে ফেলে। তবে ইউনের সেই মানুষগুলোকে দেখে অনেক দয়া হয়, তাই সে স্মোক গ্রেনেডের বদলে ফ্ল্যাশ গ্রেনেড ছোড়ে, যার কারণে নামসান এজেন্টরা কিছু দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগেই বেঁচে থাকা মানুষগুলো সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় এই মিশনের ব্যাকআপ শুটার হিসেবে জুসিক ছিল। সে ইউনকে প্রথমবারের মতো এই মিশনেই দেখেছিল, তবে অবাকভাবেই সেও তাদেরকে না মেরে যেতে দেয়। পরের দিন জাং ইউনকে জিজ্ঞাসা করে, তোমার মিশন কেমন চলছে? এখানে ইউন মিথ্যে বলে। সে বলে ভালোই চলছে। জাং তার কাছে জুসিকের সিক্রেট সম্পর্কে জানতে চাইলে ইউন বলে জুসিক খুবই সিরিয়াস স্বভাবের একজন মানুষ, তাই তার ব্যাপারে জানার জন্য আরো সময় লাগবে। সেদিন রাতের বেলায় ইউন জুসিকের সঙ্গে দেখা করতে আসে এবং কথা বলতে বলতেই তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। পরের দিন জাং ইউনকে বলে, তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তুমি খুব ভালোভাবেই কাজ করেছো। ইউন তার কথার কোনো কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরেই তার এক কলিগ তাকে ফোন করে জানায় জাং জানে যে তুমি তাকে মিথ্যে কথা বলছো। এটা শুনে ইউন বুঝতে পারে জাং হয়তো তার উপর নজর রেখেছে। ইউনের অ্যাবিলিটি হলো সে বহু দূরের জিনিস স্পষ্ট শুনতে পায় এবং সে তার অ্যাবিলিটি দিয়েই বুঝতে পারে এই রুমে গোপন জায়গায় একটা ভয়েস রেকর্ডার বসানো আছে। ইউন সাথে সাথেই দৌড়ে সেই কফি মেশিনের কাছে যায় যেখানে সে এবং জুসিক প্রায় গল্প করত। কফি মেশিনটি খুললে সে তার ভেতর থেকে একটা রেকর্ডার পায়, অর্থাৎ তাদের মধ্যে কি চলছে জাং এই পুরো ব্যাপারটাই জানতো। অন্যদিকে জাং জুসিককে একটা টপ সিক্রেট মিশনে পাঠায়। জুসিক মিশনে গেলেও সে তার সুপিরিয়রদের কোনো অর্ডারই ফলো করে না এবং এই মিশন থেকে কোথাও একটা উধাও হয়ে যায়, যার কারণে পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজছিল। এর ঠিক 10 দিন পর জুসিক ইউনের সঙ্গে দেখা করতে আসে। তবে পুলিশ যেহেতু ইউনের উপর নজর রেখেছিল তাই তারা খুব সহজেই জুসিককে ধরে ফেলে। আর এর সাথেই সিরিজের দ্বিতীয় পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ ড্রামার এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।